2007 থেকে 9 পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি। তারপরে হাসিনার টার্মটায় এই 12 সাল থেকে দেখার সৌভাগ্য হলো। সো যদি তাত্ত্বিকভাবে বলেন, আমি এক জায়গায় বলছিলাম যে 7ই নভেম্বর হচ্ছে বাংলাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধের বিজয় দিবস। 16ই ডিসেম্বর বিজয় দিবস কোনো দিনই ছিল না। আমার মনে হয় সেদিন এই এক টকশোতে এই কথা বলছি, এটা হয়তো অনেকে বুঝতে পারেনি। যেমন অনেকেই বোঝে না কেন আমরা বলি দিল্লি না ঢাকা, অনেকের সাথে গোলায় ফেলে দেয় পিন্ডি না ঢাকা। বস্তুগত কিছু জিনিস আছে যেটা বোঝার আছে, সেটা হচ্ছে দিল্লি মানেটা কি, কেন ওখানে ইন্ডিয়া বললাম না, কেন ওখানে কলকাতা বললাম না, কেন ওখানে বোম্বে বললাম না। দিল্লির সাথে দুইটা জিনিস সম্পর্কিত। একটা হচ্ছে 1912 সালে কিন্তু কলকাতা থেকে রাজধানী চলে যায় কোথায়? দিল্লিতে। এটা যাওয়ার পিছনে প্রধান কারণ ছিল বাঙালি, বা তখন তো আর বাংলাদেশ ছিল না, এই বঙ্গভূমির সবসময় বলা হতো এরা রাজনৈতিক দিক থেকে অনেক প্রোগ্রেসিভ। এবং গোখলে একটা কথা বলছিল, হোয়াট বেঙ্গলস থিঙ্ক টুডে ইন্ডিয়া থিঙ্কস টুমরো। সো এই বাঙালিকে যদি রাজনীতি থেকে বাদ দিতে হয়, তাহলে প্রশাসনিক কেন্দ্রকে শিফট করতে হবে। তাহলে কলকাতা থেকে দিল্লি যাওয়াটা এটা রাজনৈতিক ক্ষমতার হস্তান্তর। কার থেকে হস্তান্তর? বাঙালির হাত থেকে নন বেঙ্গলিদের হাতে। এবং দেখবেন 1757 যে পরাজয়টা হয়েছিল, সে সূর্যটা, অস্তিমিত সূর্যটা পুরাপুরি ডুবে গেল এই 1912 সালে। তাহলে প্রথম কথা হলো দিল্লিতে গেল নন বেঙ্গলিদের হাতে। এই নন বেঙ্গলিরা যারা ছিল দিল্লিতে রাজনীতি নিয়ন্ত্রণকর্তা হিসাবে আবির্ভূত হলো, তারা এটা সবসময় দেখলেন যে আমাদেরকে ভাগ করা হয়েছে 1757 থেকে ধর্মের ভিত্তিতে না, আমাদেরকে কিসের ভিত্তিতে ভাগ করা হলো? ইংরেজ এখানে এসে দেখলো কাউকে যদি শোষণ করতে হয় তাহলে তাকে ভাগ করতে হয়। এখানে বহু ভাষার লোক, তাহলে ভাষা দিয়ে তো ভাগ করার যাবে না। এখানকার মানুষের আচার আচরণ কালচারও আলাদা, ভাগ করা যাবে না। কিন্তু ওই একটা জিনিস দেখলো, মুসলমানরা হচ্ছে স্বাধীন চেতা, এবং সবচেয়ে বেশি মুসলমানরাই হচ্ছে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলছে এই ইন্ডিয়ার, মানে পাকিস্তান এবং ইন্ডিয়াকে, সেই সময় ইন্ডিয়ান সাবকন্টিনেন্টকে ব্রিটিশ শাসন করার 200 বছরে সবচেয়ে বেশি মুসলমানেরা প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলে। যেমন আপনি দেখেন শরীয়তুল্লাহ, ফরাজি আন্দোলন, দুদু মিয়া, তারপর আপনি আসেন তিতুমিরের বাঁশের কেল্লা। এই বাঁশের কেল্লাটা আবার ওই যে দিল্লি কেন বুঝতে বললাম, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, কামান আছে আর সামনে বাঁশ নিয়ে লোক দাঁড়ায় আছে, তাকে আপনি আজকে হলে কী বলবেন? আহমক বলবেন না? অবশ্যই। কিন্তু একটা লোক তার জীবন দেওয়ার জন্য জানে সে মারা যাবে, কিন্তু সেটাকে সে কী করতেছে? কবুল করে নিচ্ছে। কী জন্যে? শহীদ হওয়ার জন্যে। কী জন্যে? শহীদ হওয়ার জন্য। এই উদাহরণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় দিলেন? সূরা কাহাফে। পাহাড়ের গুহায় ছেলেরা কেন গেছিল? যখন আপনি ঈমান আপনি পালন করতে পারছেন না, তখন আপনাকে কি করতে হবে? 3টা কাজ তো। জি, অবশ্যই। প্রতিরোধ করতে হবে, আর সবচেয়ে লাস্টেরটা হচ্ছে কি? ঘৃণা করতে হবে। আর এইগুলোর কোনটা সম্ভব না হলে হিজরত করতে হবে। এই দেশের মানুষ কোথায় হিজরত করে যাবে? হিজরত করে কোথায় যাবে? পারস্যতে যাবে না, যার তো কোনো জায়গা নাই। তখন সেটা আমার শ্রেয় কি? প্রতিরোধ করা এবং শহীদি তামান্নাটাকে গ্রহণ করা। তিতুমির তাই করছে। কামানের সামনে বাঁশের কেল্লা, কামানের সামনে বাঁশের কেল্লা। আপনি জানেন যে আপনি শহীদ হতে যাচ্ছেন। আসেন টিপু সুলতান, হায়দ্রাবাদ, সেখানেও কামান, এবং সেখানে কি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি দেখতেছেন পুরা ভারতবর্ষ ইংরেজরা দখল করে নিছে, আপনি তার বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আপনি লড়ে গেলেন। কিসের জন্যে? স্বাধীনতার জন্য। তো ইংরেজের মাথায় প্রথমেই দিছে
যে এই মুসলমানকে যদি দাবায় রাখা না যায় তাহলে এখানে আমি শাসন করতে পারবো না। আপনি খেয়াল করে দেখেন 1857 সালে সিপাহি মিউটিনি কারা করছে? মুসলমানেরা। 100 বছর পরও কিন্তু সেই মুসলমানেরা ছিল। সো আমরা মুসলমানরা সবসময় একটা জিনিস মনে করে রাখছি, এই ভূমিটা আমাদের, এবং আমরা যারা মুসলমান না তাদেরকে রক্ষা করাটা আমার কি একটা দায়িত্ব এবং কর্তব্য। খালি দায়িত্ব না, কর্তব্য। কেন কর্তব্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ তাই, না তো আমার ইমানই থাকবে না। সেজন্য আপনি দেখবেন পুরা মোগল পিরিয়ডে, মোগলরা কি এখানকার লোক ছিল? ছিল না। মোগলরা কোথাকার লোক ছিল? সেই আফগান পার হয়ে পারস্য থেকে আসছে। আপনি যদি দেখেন কিছু জিনিস অজ্ঞতা এইভাবে, মানে আমি মাঝে মাঝে ভাবি আওয়ামী লীগ একটা জিনিস এদেশে খুব ভালো করছে, একটা মিথ্যাকে বারবার বলে বলে এমনভাবে বলছে সেটা সত্য হয়ে গেছে। যেমন আপনার মাথার মধ্যে ঢুকায় ফেলে দিছে যে আপনি মুসলমান, আপনার পূর্বপুরুষ হিন্দু, আপনার পূর্বপুরুষ হিন্দু। এর মতো মিথ্যা আর কিছু নেই। এই দেখেন, তার একটা প্রমাণ বলতেছি, সংসদে পর্যন্ত আমাদের একজন মেম্বার অফ পার্লামেন্ট এই কথা বলে ফেলে দিলেন। কোনো অজ্ঞতা বলবো না, সবাই সব কিছু জানবে তার কোনো মানে নেই। উনি বললেন যে সুফিবাদের মাধ্যমে এই উপমহাদেশে কি আসছে, এই বেঙ্গলে ইসলাম আসছে। এই কথাটা ঠিক না। এই উপমহাদেশে চিটাং, চট্টগ্রাম, এই নামটা কিন্তু ফার্সি নাম। চট্টগ্রাম নামটা হচ্ছে ফার্সি নাম। আরবেরা এখানে জাহাজ নিয়ে আরব বণিকরা ব্যবসা করতে আসছে এবং তাদের মাধ্যমে ইসলাম এখানে প্রচার হয়েছে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2, হিন্দু ধর্মের আগে এখানে কি ছিল? দাবির সম্প্রদায় যারা ছিল, এই দাবির কারা জানেন? নূহ নবীর ছেলে। তারা কিসে বিশ্বাস করতেন? এক ঈশ্বরবাদে বিশ্বাস করতেন। এই দাবিদদেরকে বারবার পরাজিত করছে কারা? এই পাল সাম্রাজ্য পর্যন্ত যদি আপনি আসেন, ব্রাহ্মণদের যে ধর্ম সেটা তো হিন্দু ধর্ম। তার আগে তো মানুষ এই বৌদ্ধর কথা বলতেন, তারাও কি এক ঈশ্বরবাদের তো বিশ্বাস করে বৌদ্ধরা? তারা কি অগ্নি উপাসক? না। কোরআনের সাথে ইসলামের সাথে সমস্যাটা কোন জায়গায়? ইসলাম বলতেছে আমরা এক আল্লাহতে বিশ্বাস করি। লা মানে হচ্ছে না, আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই। তো যে এক ঈশ্বরবাদে বিশ্বাস করে, ওই সময় তার কোরআন ছিল না। আমাদের সময় কোরআন আসলো যখন, তোর পরের টুকুন সাফিক্স যোগ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি এই জন্যে আপনাকে অনেক পিছনে নিয়ে গেলাম যে আমরা যারা এই প্রকৃত সত্যটা বুঝবো না, তাহলে আমার পূর্বপুরুষ কিন্তু হিন্দু না, হিন্দুরও পূর্বপুরুষ আছে। আর যদি আমি মুসলমান হই তাহলে আমাকে বিশ্বাস করতে হবে আদম আলাইহিস সালাম থেকে শুরু। তাহলে আমার পূর্বপুরুষ কোনোদিনই কি ছিল না? হিন্দু ছিল না। তারপরে একটা কথা শুনি, শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, সে পাহাড়কে বলা হয় অ্যাডামস পিক। তো ওখানে বলে যে আদম আলাইহিস সালাম ওখানে আসছে। তাই আমি জানি না সত্য মিথ্যা, এটা তো ইতিহাসের কথা। যদি এসে থাকে তাহলে আপনি কিভাবে বলতেছেন আপনার পূর্বপুরুষ এখানে হিন্দু ছিল? সিদ্ধার্থ কার নাম ছিল জানেন? বুদ্ধের নাম ছিল। সিদ্ধার্থ ছিল একজন হিন্দু রাজা, ব্রাহ্মণের পুত্র। সে কি অহিংসা প্রচার করছে, কিসের বিরুদ্ধে? একটা ধর্ম পরে আবর্তন হয়েছে, সে ধর্মের নাম কি ধর্ম? আপনি হচ্ছে ব্রাহ্মণ ধর্ম। তারও আগে যদি আর্যরা আসে, আর্যরা কোথায় থেকে আসছে? সো আপনি যদি এইভাবে যদি সার্কেল খুঁজতে যান, ডিম আগে না মুরগি আগে, এই জন্যে এই বিষয়ে তর্ক করা যাবে না। কিন্তু কোনো দিনই প্রথম সত্য হচ্ছে, আমরা যদি মুসলমান হই, প্রথম কথা আমাদের বিশ্বাস করতে হবে, তাই না? জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের সন্দেহ না, যারা মুত্তাকিন, যারা বিশ্বাসী, তাই না? তাহলে আপনি বিশ্বাস করলে প্রথম বিশ্বাস করতে হয় কি? আপনার আদম এবং হাওয়া। তাহলে কখনোই আপনার পূর্বপুরুষ কি হবে না? অমুসলিম। দ্বিতীয় আপনাকে বলতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার পূর্বপুরুষ হচ্ছে আদম আলাইহিস সালাম। তারপরে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কিন্তু ইব্রাহিম থেকে আসছে ইসমাইল, ইসমাইল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমি কিভাবে বলতেছি আমার পূর্বপুরুষ হিন্দু ছিল?
কনসেপ্টটা কিন্তু পুরাটাই ভুল। এবং বাংলাকে আপনি বলতেছেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগে এখানে মুসলমান আসেনি, এটা আর একটা ভুল। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসার পর ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছে। শাসন ব্যবস্থা কায়েম আর মুসলমান হওয়া, এই দুটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। ইন্ডিয়াতে 20 কোটি মুসলমান আছে, কিন্তু ওখান থেকে হিন্দু রাষ্ট্র, তখন কি বলতে পারবো না যে ওখানে ইয়া নাই? বাংলাদেশে ইসলামিক স্টেট না, তারপর দেখেন হিন্দু নাই, মুসলমান নাই 91%, অবশ্যই পাকিস্তানে হিন্দু নাই, আফগানিস্তানে নাই, সব জায়গায় আছে। সো এইভাবে ন্যারেটিভটা তৈরি করার পিছনে একটা দূরভিসন্ধি। সেই ন্যারেটিভটা মনে করাই দিচ্ছে যে তুমি ওখানকার লোক, তো তোমার আলাদা ভূমির কোনো দরকার নাই। জি। এবং ব্রিটিশ এটাকে এই হচ্ছে কি করে গেল, প্রথমে তুলে নিলে, এবং ব্রিটিশকে এটা দিছে কিন্তু হিন্দুরা হাতে তুলে। ব্রিটিশরা, কারণ ব্রিটিশরা জানতোই না যে মুসলমান শুয়োরের মাংস, শুয়োরের চর্বি ঠোঁটে নিতে পারবে না। এটা কারা মনে করে দিছে? কার্তুজের কথাটা। তাহলে এই কার্তুজে শুয়োরের চর্বি, ভেজিটেবল ফ্যাট না দিয়ে তুমি শুয়োরের চর্বি দাও, তাহলে আর মুসলমানরা গুলি কিনবে না, বন্দুক ধরবে না, এমনি পরাজিত হয়ে যাবে। এই দুষ্টামি বুদ্ধিটা কে দিছে? হিন্দুরা। আপনি একটা জিনিস চিন্তা করেন, জায়নবাদী হিন্দুরা আবার বললে ভুল হবে, হিন্দুত্বজম আর হিন্দু ধর্ম এর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। যেমন জায়ন আর ইহুদিবাদের মধ্যে, জায়নিস্ট যারা, তারা সবসময় মুসলমানকে শত্রু হিসেবে আখ্যায়িত করে ফেলে দিচ্ছে। আর যারা প্রকৃত ইহুদি তারা জানে তাওরাত আমার যেমন ধর্মগ্রন্থ, ওদের একটা ধর্মগ্রন্থ আছে। ঠিক হিন্দুরা, আমি আজকে একটা জিনিস চিন্তা করতে করতে বলতেছিলাম, ভাবছিলাম যে কলকাতার সমস্ত মানুষকে জিজ্ঞাসা করা উচিত যে তোমার পরে আমি আসছি, 71 সালে আমি আসিনি, আরও আসছে কবে, 47-এ না? তো তোমার তো আমার ইকোনমিক অবস্থা তো ভালো হলো কেন? আমি এত বড় লোক হলাম, তোমার সাথে আমার বর্ডার, রাত দিন আমার সাথে ঝগড়া করতেছো, বাউন্ডারি দিচ্ছ, একবার চিন্তা করো তো তোমার কপাল পুড়লো কেন? এটা তো আসলে চিন্তার বিষয়। মানুষ কোথায় যেতে? আমেরিকা যেতে চায়, যেখানে ভালো। মানুষ কি ঘানা যেতে চায় না? ইথিওপিয়া যেতে চায় না? আমেরিকা ইংল্যান্ডে যেতে চায় কেন? কারণ সেটা সব দিক থেকে ভালো। তাহলে কোন পাগল বাংলাদেশ ছেড়ে কলকাতা যেতে চাবে? কথা আছে। দ্বিতীয় কথা, তাহলে দিল্লির ওখানে আবার ফিরে যায়, তাহলে দিল্লি হচ্ছে প্রশাসনিক কেন্দ্র, চলে গেল। আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বললাম এই উপমহাদেশ ভাগ হতে হবে। কারণ যে বীজ, এই এতক্ষণের গল্পের মধ্যে বললাম, যে বীজ হিন্দুত্বজম রোপণ করছে, এই রোপণ থেকে বাঁচতে গেলে বাবা দুজন আলাদা থাকো, যেটাকে বলা হয় আইনের ভাষায় পার্টিশন স্যুট। ভাই ভাই এক জায়গায় থাকতে পারবো না, দে কি বন্টনের মামলা করে, তোমার জমি তুমি বন্টন হয়ে যাবো, আমার জমি আমি বন্টন হয়ে যাবো, আমি আমারটার মধ্যে আছি, তোমার মধ্যে থাকো, মুখ দেখলে দেখো, না দেখলে দেখো না। 47 সালে এই পার্টিশনটাই হয়েছে, সেই পার্টিশন স্যুট অনুযায়ী সেটাও অন্যায় করে আমাদেরকে কি করা হলো, ভাগ করা হলো। কারণ বাংলা যদি আপনার কথা, ইন্ডিয়ার কথা ঠিক হয় যে বাংলা এই এলাকাটা আলাদা, তাহলে ক্যাবিনেট মিশন প্ল্যানে বলছিল 3টা সেক্টর হবে, হিন্দুদের জন্য একটা, মুসলমানের জন্য, বাংলার জন্য একটা। বাংলা কোনটা? বাংলা, বিহার, উড়িষ্যা। বাংলা, বিহার, উড়িষ্যা। তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা মানে কি জানেন আপনি? আপনার সাথে ত্রিপুরা ঢুকে যাচ্ছে, তাহলে আপনি ইন্ডিয়ার প্রায় 2/3, আপনি 3 ভাগের আপনি 2 ভাগ। তাহলে আপনাকে সেদিন ক্যাবিনেট মিশন প্ল্যান তো কে রিজেক্ট করছে? জিন্না সাহেব না, কে? নেহরু করছে। আজকে তার পরিপ্রেক্ষিতে আমরা 47 আরো বাদ দিলাম, 47 আমরা ভাগ হয়ে গেলাম। তো তুমি তো পার্টিশন করে বললা যে এই দুটো অঞ্চল মুসলমানের, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। তো হঠাৎ তুমি পূর্ব পাকিস্তানের ধর্মনিরপেক্ষতা আনতে চালাখান, এই আনতে চাইলা, এই আনতে চাওয়া হলো কবে? কারণ 47 আপনি পাকিস্তানে একটা মুসলমান রাষ্ট্র, 47 থেকে 49-এর মধ্যে আপনি হায়দ্রাবাদ গ্রাস করলেন, আপনি কাশ্মীর গ্রাস করলেন, আপনি গোয়া গ্রাস করলেন, আপনি
12টা প্রিন্সলেস স্টেটকে গ্রাস করে ফেলে দিলেন এবং জোর করে। এই যে মিজোরাম, এটা সবগুলো স্বাধীন দেশ। নাগাল্যান্ড, মিজোরাম, এরা সবাই স্বাধীন দেশ। কনস্টিটিউশন পর্যন্ত লেখা হয়েছিল, জানেন? জোর করে আপনি ঢুকে গেছেন। সিকিম তো 71-এর পরে, আমি সিকিম পরে আসতেছি। আপনি এই পর্যন্ত আপনার কর্মকাণ্ড কি? তাহলে আপনি একটা আগ্রাসী রাষ্ট্র হিসাবে পরিণত হলেন। এই আগ্রাসী ভাবটা কি? যেটা 1945 সালে সারা বিশ্ব বলল সাম্রাজ্যবাদ প্রসার হবে না। সাম্রাজ্যবাদ কাকে বলে? জোর করে আরেকটা রাষ্ট্রকে খেয়ে ফেলে দেওয়া। তাহলে জাপানকে আপনি কি বলেন? নাৎসিজমের মূল ইয়াটা কি, তত্ত্বটা কি? সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদ মানে কি? ইকোনমিক সাম্রাজ্যবাদ না, অ্যাকচুয়াল ভূখণ্ড গ্রাস করা। তাহলে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অ্যাকচুয়াল ভূখণ্ড গ্রাস করলো কে? দিল্লি। না, ভারত না, দিল্লি। কারণ দিল্লিতে হচ্ছে কি, এই যত প্রশাসনিক চিন্তা হচ্ছে কার মধ্যে? দিল্লি থেকে। এখানে কি ভারতের এই 150 কোটি মানুষের সে আছে? ভারতের 150 কোটি মানুষ কি বলতেছে? 150 কোটি মানুষের আবার কথা শোনেন। এই 150 কোটি মানুষের শিখরা আলাদা স্বাধীন ভূমি চায়নি? আজও চায় না? জি, অবশ্যই চাই। তাহলে সেখানে কিন্তু কাশ্মীরে আলাদা থাকতে চায়। তাহলে সেখানে যদি এই 150 কোটি মানুষের মধ্যে এই 7 সিস্টারটা আলাদা, বাঙালিরা তো আলাদা, যদি এরকম আলাদা করেন তাহলে 17 প্রদেশটা আলাদা। এটা আসলে 17টা রাষ্ট্র, যেটাকে জোর করে ভারত দখল করে রাখছে। এই দখলটা করে রাখছে কে? দিল্লির বাবুরা। জি। এবং এই জন্যই বাবুরা যাতে দখল করতে পারে সেজন্য সাউথ ব্লক তৈরি করছে। কি ব্লক? সাউথ ব্লক। এই সাউথ ব্লক নিয়ে কেউ কোনো কথা বলার সাহস পাবে না। ওরা যে সাউথ ব্লকেরই হচ্ছে সন্তান হচ্ছে র। সাউথ ব্লকের সন্তান হচ্ছে র। এই দুইটাই পরিচালনা হয় কোথায় থেকে? দিল্লি থেকে। এই দিল্লির কাজটা হচ্ছে এই উপমহাদেশে অস্থিরতা তৈরি করে রাখা। ওই যে সাম্রাজ্যবাদ, ভারত যে সাম্রাজ্যবাদের শুরু করছে সেটা কিন্তু সিকিম পর্যন্ত এসে থেমে গেছে। কিন্তু তার চিন্তা ছিল সিকিম না, কিন্তু তার চিন্তা ছিল এই ইস্ট পাকিস্তানকে গিলে খাওয়া। এবং সে তাত্ত্বিকভাবে এটা পারেনি কার জন্য? চায়নার জন্য। সে জায়গায় আসতেছে। তাহলে যারা এটা বোঝে না তারাই বলে যে না, দিল্লি না, ইন্ডিয়া না ঢাকা। আর ইন্ডিয়া ঢাকা হয়? ইন্ডিয়াতে একটা দেশ, ঢাকাতে একটা রাজধানী। ওই জন্য অনেকে বলে পিন্ডি। রাওয়ালপিন্ডিকে এখন রাজধানী আছে পাকিস্তানের? ইসলামাবাদ। তাহলে পিন্ডি যাবে কোনোভাবে? না। আচ্ছা, পিন্ডিতে কি ইয়ে আছে, র আছে? পিন্ডিতে সাউথ ব্লক আছে? না। পাকিস্তান বাংলাদেশকে গ্রাস করার জন্য 16ই ডিসেম্বর পর থেকে আজ পর্যন্ত 55 বছরে কোনোদিন এক করছে? আপনি 73 সালে ভুট্টোকে নিয়ে আসেননি? এই দেশে নিয়ে আসছেন না নিয়ে আসেননি? কি জন্য নিয়ে আসছিলেন? আপনি তো পাকিস্তান দেখতেই পারেন না। আপনি তো বলতেছেন সবাইকে পাকিস্তান চলে যাও। সেই পাকিস্তানকে কেন আনলেন আপনি? কি জন্য আনলেন বলেন? ও সেকে বুঝে গেছিল যে ইন্ডিয়া যা নিয়ে গেছে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। যে নিয়ে গেছে সেও ভিক্ষুক, সে তো আপনাকে কি দান করবে? তাহলে দান করলে কার কাছে যেতে হবে? যার ক্ষমতা আছে তার কাছে। ক্ষমতা আল্লাহ লোকরা হচ্ছে মুসলমানরা, তারা হচ্ছে মিডল ইস্ট। তারা হচ্ছে মিডল ইস্ট। আর তার মিডল ইস্ট হচ্ছে ভুট্টো সাহেব পাকিস্তানের কথা সারা জীবন শোনে। পাকিস্তান হচ্ছে মিডল ইস্টের সৌদি আরব থেকে শুরু করে ওআইসির যতগুলো কান্ট্রি আছে সবাই হচ্ছে কীভাবে পাকিস্তান হচ্ছে তাদের অভিভাবক। জি। এদের কিন্তু ভুট্টোকে টেনে নিয়ে আসছিল। আমি তো মিসকিন, আমি তো দেশ চালাবো কেমন করে? সহযোগিতার আশায়। হ্যাঁ, কিন্তু পারেনি নিতে। কে নিতে দেয়নি? ওই দিল্লীশ্বর। সেই জন্যে যারা এই কনসেপ্টটা বোঝে না, এতগুলো কথা বলার পিছনে কারণ হচ্ছে 71 আমরা দেখিনি। আর 71-এর 16ই ডিসেম্বর বিজয় নাই এই কারণে, এই যে বললাম যে একটা দেশ আজকে কেন 55 বছর পর বলতে হচ্ছে শেখ হাসিনা তলাবিহীন ঝুরি হিসাবে রেখে গেছে। শেখ সাহেব তো একই কথা বলছিল যে 71-এ পুরো পশ্চিম পাকিস্তান আমাদের তলাবিহীন ঝুরি রেখে গেছে, তাই না? তাহলে বটমলেস বাস্কেট যুদ্ধের পরে যা ছিল জুলাই মাসেও তাই। আচ্ছা, 25শে মার্চ কালো রাত্রির আগ পর্যন্ত এই দেশের সমস্ত মানুষ কি ছিল? পাকিস্তানি। পাসপোর্ট কি? পাকিস্তান। পরিচয় পাকিস্তান। ভাষা তো বিভিন্নটা, ইন্ডিয়াতেও তো আছে।
কিন্তু আপনি রাষ্ট্রীয়ভাবে কি পাকিস্তান তো। তাহলে আপনার সাথে 25শে মার্চ কে আক্রমণ করলো কাকে? পাকিস্তান সেনাবাহিনী কার উপর আক্রমণ করছে? এই দেশের ইপিআর পুলিশ সাধারণ মানুষের উপর, এটাই তো কথা। জি তাহলে ইয়াহিয়াস কি কোন দেশে ছিল? ভিনগ্রহে ছিল, সে তো পাকিস্তানি। তাহলে পাকিস্তান সরকার তার নিজের দেশের লোকের উপরে কি করলো? আক্রমণ করলো। আচ্ছা, এবার আসেন, জুলাই মাসে শেখ হাসিনা কোন দেশে? বাংলাদেশে আক্রমণ করলো কার উপরে? দেশীয় জনগণের উপরে। আচ্ছা, 70 সালের ভোট বা আইয়ুব খানের সময় ভোট দেওয়া হয়নি, গণতন্ত্র ছিল না। হাসিনার সময় কি গণতন্ত্র ছিল? ছিল না, ভোট বলে কিছু ছিল না। আপনি শেখ সাহেব কেন 7ই মার্চে ভাষণ দিয়ে কেউ বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম বলে আবার বক্তব্য শেষ করলেন জয় পাকিস্তান বলে। আবার আপনি 7 তারিখ থেকে কিন্তু 25 তারিখ পর্যন্ত ইয়াহিয়ার ভুট্টোর সাথে মিটিংও করলেন। তার মানে আপনি কিন্তু 7 তারিখে কোনো ঘোষণা স্বাধীনতার দেননি, 25 তারিখ রাত পর্যন্ত আপনি দেননি। তাহলে এই যে আওয়ামী লীগ মানে মুখে ফ্যাপড়া তুলে ফেলে দিছে স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমান, একটা ডকুমেন্ট দেখান তো নাই। আচ্ছা, থার্ড যে কথা, তাহলে উনি স্বাধীনতা চাননি, উনি কি চাইছিলেন? ক্ষমতা। কি জনগণ ভোট দিছে, সে ভোটে আমাকে ক্ষমতা দাও। এদেশের মানুষ 24 সালে প্রথমে কি চাইছে? যে হাসিনা অন্যায় অবৈধভাবে আছে। আচ্ছা, 6 দফা দেওয়া হয়েছিল কি জন্যে? যে পশ্চিম পাকিস্তান আমাদেরকে চুষে খাচ্ছে, তাই তো। বৈষম্য আন্দোলন, 24-এর আন্দোলন কি দিয়ে শহীদ? বৈষম্য দিয়ে। এবং ওখান থেকে শুরু হয়ে আমরা দেখালাম যে ইন্ডিয়া, শেখ হাসিনা নিজে বলে দিছে ইন্ডিয়াকে যা দিছিস তা কোনোদিন ইন্ডিয়া ভুলবে না। তাহলে তো ইট ইজ অ্যান অ্যাডমিটেড ফ্যাক্ট। তাহলে 24 আর 71 এক। তাহলে 71-এ আমি যুদ্ধ ঘোষণা করলাম কার সাথে? পাকিস্তান বাহিনীর সাথে, যারা বাঙালি ছিল না, নন বেঙ্গলি ছিল। তাহলে এবারে আমি হাসিনা কি বাঙালি ছিল? আচ্ছা, এইখানে প্রশ্ন হচ্ছে হাসিনা বাঙালি না, হাসিনা হচ্ছে ভারতীয়। হাসিনা হচ্ছে ভারতীয়। দুইটা জিনিস বুঝেন। আপনাকে যখন পৃথিবীতে ছেড়ে দেওয়া হবে তখন মুসলমানদের সাথে আর একজন শয়তানও আসে, একই আপনার ছায়ার সাথে, তার নাম কারিম। সে আপনাকে সবসময় পথভ্রষ্ট করতে চাবে। আওয়ামী লীগের সাথে একটা কারিন আছে, সেই কারিনের নাম ইন্ডিয়া। আওয়ামী লীগের সাথে একটা কারিন আছে, সেই কারিনের নাম হচ্ছে ইন্ডিয়া। তাহলে আপনি তাহলে দুটাই বোঝা গেল, 25 তারিখ এবং জুলাই 1। এবার কেন বলতেছি 16ই ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবস না? 16ই ডিসেম্বর যে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, সেখানে স্বাক্ষর করা আছে জেনারেল অরোরার এবং নিয়াজি সাহেবের। সাক্ষী হিসাবে এমএজি ওসমানী আছে না? ওসমানী সাহেব ছিলেন সিলেটে, ইন্ডিয়াতেও না কিন্তু, আবার মনে রাখেন 16ই ডিসেম্বর ওসমানী সাহেব ছিলেন সিলেটে। ওসমানী সাহেবের হেলিকপ্টারে ইন্ডিয়া গুলি করলো যাতে সে ঢাকা আসতে না পারে। তাহলে যার আপনি যদি আমার কাছে স্যারেন্ডার না করেন, আমি কি বলতে পারবো আপনি আমার কাছে স্যারেন্ডার করছেন? তাহলে আপনি পাকিস্তান স্যারেন্ডার করলেন কার কাছে? ইন্ডিয়ার কাছে। তো যুদ্ধটা কি ইন্ডিয়ার পাকিস্তানের ছিল? অবশ্যই না। ইন্ডিয়ার তো কোনো ভূখণ্ডে যুদ্ধ হচ্ছে না, পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া ঢুকে গেল। পাকিস্তানের মধ্যে ইন্ডিয়া ঢুকে গেল না? ঢুকে যে পাকিস্তান বাহিনী পরাজিত হলো, ইন্ডিয়ার কাছে স্যারেন্ডার করলো। এটা কি ওই সাম্রাজ্যবাদের অংশ না? তা স্যারেন্ডার করলেন কার কাছে? ইন্ডিয়ার কাছে। এবার আসেন 16ই ডিসেম্বরের পর থেকে, এবং বাংলাদেশের সকল অঞ্চল কিন্তু একসাথে মুক্ত হয়নি। এই মুক্তাঞ্চল যেটা বলছে সেখানে কিন্তু ইন্ডিয়ান বাহিনী আসছে। তাহলে আপনি যে মুক্ত করলেন, করে ইন্ডিয়ান বাহিনী আসলো, হ্যাঁ আমরা একটা মানচিত্র পাইছি, আমরা একটা পতাকা পাইছি। কবে পাইছি? 16ই ডিসেম্বর। এটা আর একটা মিথ্যা। 16ই ডিসেম্বর আপনি মানচিত্র পাননি, পতাকাও পাননি। কেন বললাম? 16ই ডিসেম্বর যদি মানচিত্র এবং পতাকা পেয়ে থাকেন, আমি দেশবাসীর কাছে ভালো মতো বলতেছি, 16ই ডিসেম্বর যদি আপনি মানচিত্র এবং পতাকা পেয়ে থাকেন, মেজর জলিলকে ডিসেম্বর মাসে ভারতীয় বাহিনী অ্যারেস্ট করলো কেন? তাহলে ভারতীয় বাহিনী থাকবে কি থাকবে না সিদ্ধান্ত নিব আমি। অবশ্যই।
তাহলে আমার দেশের মানুষকে আপনি অ্যারেস্ট করতেছেন, সমস্ত জেলায় ডিসি বসালেন ইন্ডিয়ানদেরকে কিভাবে? আপনার তো একটা সরকার আছে, মুজিবনগর সরকার আছেন, আপনি বলতেছেন আপনার সর্বাধিনায়ক নাই, একে খন্দকার নাই। আবার দেখুন এই ছবির মধ্যে একে খন্দকার দাঁড়ায় আছে পিছনে, তো একে খন্দকারের প্রেজেন্ট থাকা অবস্থা আপনাকে সই করতে দিল না। এবং ওই ইনস্ট্রুমেন্টের সেকেন্ড প্যারাগ্রাফে দেখবেন পুরাটাতে লেখা আছে যে বাংলাদেশে মানে এই সমস্ত সৈন্য সারেন্ডার করলো, আন্ডার কার হয়ে গেল, অরোরার আন্ডারে চলে গেল। জি তাহলে পাকিস্তান কখন আপনার কাছে সারেন্ডার করলো? আজ পর্যন্ত কি পাকিস্তান আপনাকে সারেন্ডার করছে? জি ইজ দেয়ার এনি ডকুমেন্ট? হোয়াই ইউ আর সেইং ইউ গট দ্য ইন্ডিপেন্ডেন্ট? আপনি কিভাবে বলতেছেন যে আপনাকে যে ভারতের বয়ানটা কি যে তারা আমাদের স্বাধীনতা গিফট করছে, জি এটাই হবে, তাই না? তাহলে এই যে বয়ানটা আপনার একবার লজ্জা হয় না? আপনি বলেন 30 লক্ষ শহীদ হয়েছে, 30 লক্ষ কোথাকার লোক শহীদ হয়েছে? ইন্ডিয়ান সোলজার না বাংলাদেশের মানুষ? তো বাংলাদেশের মানুষ যদি শহীদ হয়ে থাকে, তাহলে আপনি আমাকে বলেন স্যারেন্ডার তো আমার কাছে করবেন, যুদ্ধে তো জয়লাভ করলাম আমি। জি ভূগোলটাও তো আমার। শোনেন, একটা ছবি দেখায়, এটাই হচ্ছে 71, জি এটা হচ্ছে 71, ঈগল পাখিটাই হচ্ছে ইন্ডিয়া, আর এই ম্যাপটা যেটা আমার এই মানচিত্রটা এবার আঁকড়ায় ধরেছিল, এটাই হচ্ছে 16ই ডিসেম্বর, এটাই হচ্ছে 16ই ডিসেম্বর। আচ্ছা আসেন, বাংলাদেশের 3টা জিনিস। প্রথম জিনিস হচ্ছে 10ই এপ্রিল আমরা একটা কি করছি, ডিক্লারেশন, প্রোক্লামেশন অফ ডিক্লারেশন ছিল না, প্রোক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স ছিল না, জি সেটাকে লিখে দিছে ইন্ডিয়া, লিখে দিছে। সেটাকে লিখে দিল ইন্ডিয়া, লিখে দিল। কে বললো এ কথা? ইন্ডিয়ার জেনারেল বলল, ইন্ডিয়ার জেনারেল বললেন। আচ্ছা, আমাদের একটা কনস্টিটিউশন হয়েছে, কে লিখে দিছে? তাও ইন্ডিয়া লিখে দিছে। মুজিবনগর সরকার কে গঠন করছে? সমস্ত এমপিরা পালায় কলকাতা গেল। কলকাতা কোনো মাঠে শুনছেন যে সমস্ত এমপিরা বসে সিদ্ধান্ত নিছে সৈয়দ নজরুল ইসলামকে আমরা রাষ্ট্রপতি বানালাম আর প্রধানমন্ত্রী বানালাম তাজউদ্দিন আহমেদকে? এরকম কোনো ডকুমেন্ট আছে? মন্ত্রী পরিষদ গঠন করলাম আছে? নাই। তাহলে কে তৈরি করে দিল? তাজউদ্দিন আহমেদের বইতে তাজউদ্দিন আহমেদ লিখছে আমি ইন্দিরা গান্ধীর কাছে গেলাম, ইন্দিরা গান্ধী বললো তুমি প্রধানমন্ত্রী হয়ে যাও আর ইয়াকে রাষ্ট্রপতি বানাও। তাদের পরামর্শ সবকিছু আমাদের পরামর্শ তারা করে দিচ্ছে, পরামর্শ না, এখানে কোনো পরামর্শের কোনো সুযোগ নেই, তারা বলতেছে করে দাও। আচ্ছা, আবার তাজউদ্দিন আর ইয়া যেন সাইন করে সব ডকুমেন্টে, সেজন্য শেখ মনিকে দিয়ে সে আবার মুজিব বাহিনী গঠন করে নিল। মুজিব বাহিনী আবার কার আন্ডারে? না, বাংলাদেশের সেই সময়কার আমরা স্বাধীন বাংলা সরকার যাকে বলতেছি তার আন্ডারে আবার মুজিব বাহিনী না। মুজিব বাহিনীর হাতে অস্ত্র আছে আর মুক্তিযোদ্ধার হাতে অস্ত্র নেই। এই মুক্তিযোদ্ধার কমান্ডার কারা? যারা আমাদের সবচেয়ে ট্রেন্ড সৈনিকেরা। আপনি দেখেন 7 সেক্টর কমান্ডার কারা? এদের আন্ডারে মুজিব বাহিনী কেন না? মুজিব বাহিনী রয়ের আন্ডারে, মুজিব বাহিনী রয়ের আন্ডারে। তাদের ট্রেনিং কোথায় হয়? দেরাদুনে। তাদের ট্রেনিং হয় দেরাদুনে। আর আমার সেক্টর কমান্ডারের ট্রেনিং কিন্তু দেরাদুনে হয় না। তাহলে দেরাদুনে আমি ট্রেনিং দিচ্ছি কাদেরকে? এই তোমরা যাওয়া ভিতরে যা ওটা দখল করতে হবে। গেল। আসেন, শেখ সাহেব মানে যুদ্ধকালীন সময় 7 দফা চুক্তি করলেন এবং বলা হয় মানে সৈয়দ নজরুল ইসলাম ওই সময় সাইন করে অজ্ঞান হয়ে গেছে। এই মানে ওইটা তো পুরাপুরি দাসত্ব না, ওটা হচ্ছে আপনি প্রদেশ হয়ে গেলেন, এটা স্বীকার করে সাইন করলেন, তারপরে চুক্তি সাইন করলেন প্রদেশ হওয়ার। তাহলে আপনি বলেন যে আপনি যে বলতেছেন 16ই ডিসেম্বর একটা প্রদেশের জন্ম হলো না? আপনি আরো একটা জিনিস খেয়াল করেন, আপনারা যারা আছেন 6 ডিসেম্বর ইন্দিরা গান্ধীর ভাষণ শুনবেন লোকসভায়। তিনি স্পষ্ট করে বললেন আমি ওদেরকে বলে দিয়েছি যেন ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র ঢুকায়। ধর্মনিরপেক্ষতা আর আমার বলছে ধর্মনিরপেক্ষতা ঢুকাবে ওদের মধ্যে দিচ্ছে বলে বাংলাদেশের। হ্যাঁ, মানে নজরুল ইসলাম এদেরকে বলে দিছে। আপনি ওর কথার বাইরে যাওয়ার কি সুযোগ আছে? কোনো সুযোগ নাই। আচ্ছা, আপনি জানেন 7 দফা সাইন না করার পর্যন্ত আপনাকে কোনো আর্মস অ্যামিউনিশন আগস্ট মাস পর্যন্ত দেয়নি।
তাহলে আপনি যুদ্ধ শুরু হলো মার্চে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাসে পাইলেন, এবং আপনাকে বললো 20 মাইল বর্ডার থেকে 20 মাইলের মধ্যে তুমি যুদ্ধ করবা, তার ভিতরে যেতে পারবে না তুমি, মুক্তি ফৌজ। আচ্ছা, আর নভেম্বর মাসে আসছে হচ্ছে মুজিব বাহিনী, নভেম্বর মাসে আসছে মুজিব বাহিনী। এই যে নাম কি, রেন্টু, উনি তো মুক্তিযোদ্ধা। ওনার বইতে দেখেন উনি কি বলছেন, কবে উনি তো মুজিব বাহিনীর ট্রেনিং নিয়ে আসছেন দেরাদুন থেকে। বলেন যে উনি কবে আসছে, তার নভেম্বর মাসে এরা আসলো, ডিসেম্বরের 3 তারিখ থেকে হলো যুদ্ধ। পাকিস্তানের সাথে আপনি যুদ্ধটা করলেন কখন? হ্যাঁ, সেটাই তো। আচ্ছা, যুদ্ধ হলে কি হয়? না, সেখানে বিপ্লব আর যুদ্ধের মধ্যে কিন্তু পার্থক্য আছে। যুদ্ধ হলে কি হবে, আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ছবি দেখেন, ট্যাঙ্ক যাচ্ছে, বোম্বিং করতেছে, বিল্ডিং সব উড়ে যাচ্ছে। একটা ছবি দেখেন তো ঢাকা শহরের এরকম বোম্বিং আলা ঘর বাড়ি, বলেন না? এমন কিছু হয়নি তো। না না, 32টা ভেঙে দিছে। এখন যে অবস্থা 32-এর, 71 কি 32-এর অবস্থা ছিল? জি না, ছিল না। শেখ হাসিনার স্বামী ওয়াজেদ মিয়া কোথায় ছিল? বলেন না, কোথায় ছিল? সেও তো পাকিস্তানি ছিল। ঢাকায় ছিল, অ্যাটমিক এনার্জি কমিশনে চাকরি করছে, প্রতি মাসে বেতনটা নিছে পাকিস্তান সরকারের কাছে। আচ্ছা। ওই রেন্টুর বই পড়ে দেখেন, শেখ সাহেবের মা অসুস্থ হয়ে পড়ছিল, সেটা জানা না হলে টিক্কা খান হেলিকপ্টারে করে ওই গোপালগঞ্জ থেকে শেখ সাহেবের মাকে নিয়ে আসা সিএমএসে ট্রিটমেন্ট করাইছে। জি, জয় হইতে কোথায়? সিএমএসে। তো একটা ধর্ষক জাতি শেখ হাসিনার মতো এরকম সুন্দর মেয়েকে ছেড়ে দিল কেন? রেহানার মতো সুন্দর মেয়েকে ছেড়ে দিল কেন? ও জানে যার বাপ ভারতের সাথে আতাত করে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে এই দেশটাকে ভাগ করে দিতে চাচ্ছে, তাদের উপর আপনি রিভেঞ্জ নেবেন না। প্রথম কাজ, আপনার তো কন্ট্রোল লাগলে তাকে আমি আপনাকে না পারলে আপনার ছেলে মেয়েকে ধরবো না? অবশ্যই। শেখ হাসিনা তাই করছে কিনা? অবশ্যই করছি। যে বাড়িতে গেছে মেজর সাহেবকে পায়নি, তার বউকে তুলে নিয়ে আসেনি? অবশ্যই। প্রেগনেন্ট মেয়েকে তুলে নিয়ে আসেনি? লাথি দিয়ে তার পেটের বাচ্চা নষ্ট করেনি শেখ হাসিনা? জি, তো শেখ হাসিনা তো বললেন যে আপনারা বলতে চাচ্ছেন যে সে খুব সভ্য মানুষ, তাহলে কি করতে হবে? এই জন্যে বলা হয় যে আমি তখন বললাম যে আওয়ামী লীগ মিথ্যা বলতে বলতে সত্য তো পূরণ করতে চাই। যেমন এখন তারা লাগছে আমার পিছনে লেগে, এখন করতে চাচ্ছে কি, যাচ্ছা শাহরিয়ার সাহেবকে তো কোনো কিছুতে আটকানো যাচ্ছে না, ওনার চরিত্রটা কোনোভাবে অ্যাসাসিন করা যাক। আচ্ছা, তো চরিত্র অ্যাসাসিন না করতে হলে তো হবে না, চরিত্র অ্যাসাসিন না করতে পারলে কীভাবে বানা যায়? ঠিক আছে, একটা গল্প বানা ফেলার জন্ম নিয়ে। জানেন, আমার বাবা মার বিয়ে হয়েছে, আমার 2 চাচাও শহীদ হয়েছে, আমার 2 মামাও শহীদ হয়েছে। আমার এক মামা আর্মিতে ছিল, এক মামা এই রাজারবাগে পুলিশের প্রথম দিনই তিনি শহীদ হয়েছে। আর আমার 2 চাচা তারা ইউনিভার্সিটির ছাত্র। আচ্ছা আচ্ছা, এইটাই হচ্ছে আমার বাবা আর আমার মামা ছিল হচ্ছে বন্ধু। তো 2 পরিবারের 2 জন শহীদ হয়েছে এবং কারোই লাশ পাওয়া যায়নি। আমার মামাদেরও লাশ পাওয়া যায়নি আজ পর্যন্ত, আমার চাচাদেরও লাশ পাওয়া যায়নি আজ পর্যন্ত। ওই যে সবাই বলে না জামাতে হচ্ছে সব, তা আমি ওই জন্য মাঝে মাঝে বলি, এ বাবা এসা আমার বাড়ির ঘরের আস্তে সুস্তে খবর নিয়ে যাও। আমার বাড়িতে, আমার গ্রামের বাড়িতে আগুন ধরে দেওয়া হয়েছে জানেন। তা আমরা নাকি যে আর এক বয়ান তৈরি করতেছে আনিস স্যার, যে জামাতিরা চেষ্টা করতেছেন ওনার কোনোভাবে মুক্তিযোদ্ধা হতে পারেন কিনা। আর আমি মুক্তিযোদ্ধা হলেই কে না হলে আমার তাতে কি আমাকে জান্নাত দেবে নাকি? আমি মুসলমান হলে জান্নাত পাবো, তো মুক্তিযোদ্ধা হওয়ার আমার কোনো দরকার নেই। আমি তো স্বীকৃতি চাচ্ছি না তোর কাছে, স্বীকৃতি চাচ্ছি না তোর কাছে। জি, তো আপনি সেটাকে ছড়া দিলেন না, উনি হচ্ছে ওনার জন্মের ঠিক নেই। এই ধরনের কথা কারা বলতে পারে? সুস্থ মস্তিষ্কে কোনো লোক বলতে পারে? জি না, পারে না। আমরা ইসলামে কি শিখছি? অপবাদ দেওয়াটা। অপবাদ মানুষের উপর যদি দাও, সে অপবাদ যদি অপবাদ মানে কি, সে সত্য না হয়, এর চেয়ে তো কবিরা গুনাহ আর কিছু আছে কি? জি না। ওইটাই ফিরতি নিজের দিকেই। আচ্ছা, আমি তা জানি না, আমি বরং হাসি যে এদের ঠিকানা পেলে আমি ফলমূল পাঠিয়ে দিতাম, কারণ আমার গুনাহ তো তার কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা,
এবং আওয়ামী লীগ যত এটা কমার্শিয়ালাইজেশন করবে তত আমার গুনাহ হালকা হয়ে যাবে আল্লাহর ইচ্ছায়। এবং আল্লাহ যদি এই ইয়াতে যদি আমাকে জান্নাত কবুল করে। সো যে কথার মধ্যে ছিলাম, তাহলে প্রথম বোঝা গেল আমরা দিল্লি না ঢাকা, এরা যারা বোঝে না তারা এই কথাটা বলে। সেকেন্ডলি হচ্ছে, তাহলে আমি দেখালাম যে স্বাধীনতার মধ্যে যা যা হলো একটাও এদেশের মানুষের সিদ্ধান্তের কোনো কাজ না। আপনি জানেন যে প্রথম ফরেন সেক্রেটারি কে ছিল? খন্দকার মোস্তাক সাহেব। এই সরকার, মুজিবনগর সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিল খন্দকার মোস্তাককে জাতিসংঘ ডাকলো জুলাই মাসে। পাকিস্তান রাজি হয়েছে, তুমি যা যা চাও 6 দফার সব মেনে নেবে, আসো এখানে চুক্তি সাইন করো। কি করো? চুক্তি সাইন করো, করে তোমরা ফেডারেল স্টেট হয়ে যাও। ইন্ডিয়া জানতে পারে কি করছে জানেন? খন্দকার মোস্তাককে জেলখানায় দিয়ে দিচ্ছে, যাতে না যেতে পারে। জেলখানায় খালি দিয়ে না, সঙ্গে সঙ্গে তাকে রিজাইন করাইছে, করায় তারপরে সেখানে আব্দুল সামাদ আজাদকে দেওয়াইছে, যে আব্দুল সামাদ আজাদকে গার্ড দিয়ে নিয়ে গেছে ইয়াতে, যে আব্দুল সামাদ আজাদ বলছে না কোনো আপোষ চলবে না। তার মানেটা কি? আমার ইচ্ছেতে আমার ইচ্ছা 6 দফা, আমি ভোট দিছি কি আমার ক্ষমতা আমি করব, আমরা 2টা ফেডারেল স্টেট হব। এটা তো শিক্ষা মেনেই নিলেন। সেটা যখন জুলাই মাসে মেনে নিল, এটা তো আবার অন্যরা বয়ান দিয়েছে। তাহলে জুলাই পর্যন্ত যে আত্মাহতি হয়েছে সেটার কি হবে? তা আমি যদি বলি 13 সালে শাপলা চত্বর হত্যা হয়েছে, তারপর 18 সালে বিএনপি ইয়াতে যায়নি, আওয়ামী লীগের সাথে নির্বাচনে যায়নি, তখন তো আমি বিএনপি বলতে পারতো 13 সালে তো তুমি হত্যা করে ফেলছো। জামাত তো বলতে পারতো আমার সব নেতৃবৃন্দকে তুমি জুডিশিয়াল কিলিং করে ফেলে দিচ্ছ দেশের স্বার্থে। তাহলে তোমার দেশে যারা এই বয়ানগুলো দিচ্ছে তারা কিন্তু কি হচ্ছে, এই বয়ান আলারা আবার ওপার থেকে যা শিখায় দেয় দিল্লি আলারা, এই প্রভুরা সেটাই বলে। আচ্ছা, তাহলে বোঝা গেল আপনার সরকারও আপনার না, এই সরকারটাও চলতেছে দিল্লির কথা মতো। যারা বলে যে আমি বহু জায়গায় চ্যালেঞ্জ করছি, আল্লাহর ওয়াস্তে ববিতাকে জিজ্ঞাসা করেন, শহীদুল্লাহ কায়সার যখন বাসা থেকে বাড়াইছিল তখন যে ব্রিগেডিয়ার সাহেব ছিল সে ইন্ডিয়ান ব্রিগেডিয়ার ছিল না পাকিস্তানি ব্রিগেডিয়ার ছিল? 72 সালে জানুয়ারি মাসে ইন্ডিয়ান ব্রিগেডিয়ার ছিল। এবং ওই ব্রিগেডিয়ার সাহেবই ফোন কেটে দিল ববিতাদের এখানে, এবং কি করে দিলেন, আর কখনো ফোন ধরেননি। এই সত্যটা কেন স্বীকার করেন না? এবং আমি যদি ডকুমেন্ট দিয়ে দেখাই তখন বলেন সাহেব খালি বই পুস্তক নিয়ে আসে। আমরা যদি দেখি যে বুদ্ধিজীবীগুলো সবগুলো হত্যা করছে কি জন্যে? যে বেছে বেছে হত্যা করছে কাদেরকে? যারা ভারতীয় আধিপত্যবাদ মেনে নেন। এবং আরেকটা জিনিস চিন্তা করেন, যাদেরকে হত্যা করছে তারা এই 9 মাস তো ঢাকাতেই আছে রে ভাই। তাই তো হত্যাই করবো 25 তারিখের পর মার্চ মাসে করতে পারতাম, তো এপ্রিল মাসে করতে পারতাম, মে মাসে করতে পারতাম। যখন একটা সেনাবাহিনী বিপর্যস্ত, 16 তারিখে আমি সারেন্ডার করব, এই সিদ্ধান্ত কি 16 তারিখ সকালে হয়েছে? এরকম দিন হতে পারে? একটা ওয়েল ট্রেন্ড আর্মি, তারা একটা দেশ খালি সারেন্ডার হওয়া না, একটা অংশ আপনার হাফ অফ দ্য অংশ চলে যাচ্ছে, এটা কি 1 মিনিটের ডিসিশন? অবশ্যই না। এই ডিসিশন তারও আগে পাকাপাকি হয়ে গেছে। 14 তারিখে এই ডিসিশন পাকাপাকি হয়ে গেছে, বা তারও আগে হয়ে গেছে, যখন বিভিন্ন ভূখণ্ড আস্তে আস্তে ইন্ডিয়ার হাতে নভেম্বর থেকে হয়ে গেল। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 14 তারিখে আপনি কয়জন বুদ্ধিজীবী মারা গেছে আমাকে লিস্টে দেন তো। 14 তারিখে যে বুদ্ধিজীবী মারা গেল তার কি সবাই তো বলতে 14 তারিখে চোখ বেঁধে তুলে নিয়ে গেছে, মারাদের 16 তারিখের পর মেরে ফেলে দেয়নি। আপনি কীভাবে জানলেন? আপনি রায়ের বাজার বদ্ধভূমি আবিষ্কার করলেন কবে? রায়ের বাজারের বদ্ধভূমি আবিষ্কার করলেন কবে? এবং এই লোকগুলো এই 9টা মাস থাকলেন, সরকারের বেতন তুললেন, ডেলি হাজিরা দিলেন, যে ডাক্তার সে হাসপাতালে গেলেন, রুগী দেখলেন, মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করলেন, তাকে হঠাৎ 14 তারিখে মারবো কেন? তাহলে তাহলে 16 তারিখে যারা বলতেছেন আপনি একটা মানচিত্র পাইছে, আসলে আপনি তো তখনও, কারণ আপনি সারেন্ডার তো পাকিস্তান আপনার সাথে করেন। আচ্ছা, স্বাধীনতার মধ্যে ইন্ডিয়াতে গেছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী,
কেন তাকে আটক করে রাখলেন? মুজিব বাহিনী দিয়ে যুদ্ধকালীন সময় এই বাম ফ্রন্টের নেতাদেরকে আপনি কিভাবে কেন মেরে ফেললেন? মুজিব বাহিনী এসে তো পাকিস্তানি বাহিনীর সাথে যুদ্ধ করবে, অবশ্যই। সে এসে এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে মারলো কেন? আচ্ছা, আপনি স্বাধীন হয়েছে, শেখ সাহেব আসলো, জি। আসার আগে ইন্ডিয়াতে কেন 25 বছরের চুক্তি করলেন? ইন্ডিয়াতে কথা দিয়ে যে আসলেন, 25 বছরের চুক্তির আগে সেনাবাহিনী ফিরে গেছে? না, এই যে আমি অনেক জায়গায় বলছি, জেনারেল উবান আসলেন রক্ষী বাহিনী তৈরি করে দেওয়ার জন্য। কাদেরকে দিয়ে? মুজিব বাহিনীর ছেলেপেলে, ওই দেরাদুনের ট্রেনিং প্রাপ্তগুলোকে দিয়ে তিনি রক্ষী বাহিনী তৈরি করলেন, এবং এর মধ্যে ইন্ডিয়ান সোলজার থেকে গেল। চীন কি বলল? চীন বলল আমাদের স্বীকৃতি দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইন্ডিয়ান সোলজার থাকা চলবে না, এটা ইন্ডিয়ার এক্সপানশন হওয়া যাবে না। ইন্ডিয়ার যদি এক্সপানশন হয় তাহলে আমি এখানে স্বাধীনতা দিব না। এ কথা কবে বলছে? 72 সালে নভেম্বর মাসে ইউএনএ যখন তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে। তাহলে আপনার দেশ স্বাধীন, আপনার দেশে বহিরা সৈন্য থাকলো কেমন করে? সেটাই দেখলাম। এবং 72 থেকে 75 পর্যন্ত, 75 কেন বললাম, আপনি 47-এ ছিলেন নারায়ে তাকবীর, 17 নভেম্বর সিপাহী এবং জনতা সবাই কিন্তু নারায়ে তাকবীর ধরে দিচ্ছে। তাহলে 47-এ আমি যে নারায়ে তাকবীর, সে নারায়ে তাকবীর আবার ফিরে আসলো কবে? 7ই নভেম্বর 1975-এ, এবং জানায় দেওয়া হলো ভারতের আধিপত্যবাদ আমরা মানি না। শেখ সাহেবকে সে সময় মেরে ফেলে না দিয়ে কী উপায় ছিল? তিনি তো ভারতের হাতে বাকশাল তৈরি করে ভারতের হাতে অঙ্গরাজ্য বানায় ফেলে দিলেন। ইতিহাস বড় নির্মম। সে সময় যারা শেখ সাহেবকে মেরে, আমি যদি বলি, আপনি শেখ কামাল তো প্রথমে গোলাগুলি শুরু করছে। জি, অবশ্যই। গুলি উপর থেকে করতে করতে নামছে কে? শেখ কামাল। আপনি 30,000 সৈন্যকে মেরে ফেলে দিয়েছেন। প্রথমে একটা দেশকে মানে উইক করতে গেলে কী করতে হয় জানেন? তার সেনাবাহিনীকে দুর্বল করতে হয়। কী করতে হয়? সেনাবাহিনী দরকার। আপনি রক্ষী বাহিনী গঠন করে বলে সেনাবাহিনী দরকারই নেই, প্যারামিলিশিয়া গঠন করে আপনি বললেন সেনাবাহিনীর দরকার নাই। সেনাবাহিনীর বুট ছিল না আমার দেশে, সেনাবাহিনী একবেলা রুটি খেতে পারতো, ওরা খাইতো বিরিয়ানি। শেখ সাহেবকে না মেরে ফেলে দিয়ে দেশের স্বাধীনতা কীভাবে রক্ষা হতো? আজকে যারা বলতেছেন শেখ সাহেবকে হত্যাকারীদের বিচার করছেন, এখন আমি যদি বলি যে 72 সাল এবং 71 সালে 1.5 থেকে 2 লক্ষ বিহারিকে হত্যা করছে কারা? তাদের বিচার কে করবে? বিহারিরা কোথায় গেল? বিহারিদের সম্পদ কোথায় গেল? পাকিস্তান তো তুলে নিয়ে যেতে পারেনি। যখন অনেকে বলে না, বয়ান দিচ্ছে যে ইন্ডিয়া তো নেইবার, তাকে আপনি তুলে নিয়ে যাবেন কিভাবে? মানচিত্র চেঞ্জ করতে পারবেন না। আরে বাবা, তাদের যে মিল সম্পদগুলো ছিল বিহারিরা তুলে নিয়ে পাকিস্তান গেছে কোনো বিহারি? আপনি এই বিহারিদেরকে রক্ত স্নাত করলেন কেন? 75-এর বাচ্চার কথা মনে হয়। আর ওই 71 সালে আপনি একটা বাচ্চাকে এই মুজিব বাহিনী এভাবে পা ধরে ওয়ালে বাড়ি দিয়ে মেরে ফেলে দিচ্ছে, এবং তার ঘিলু ছিটকা চারিদিকে চলে গেছে, জানেন? নিঃসংশয়। এরকম মানুষ করতে পারে? জি না। তাহলে যারা দেশপ্রেমিক, যারা শেষ সময় শেখ সাহেবকে না মারা আর কোনো অল্টারনেটিভ ছিল না এই দেশের মুক্তির, তাদেরকে আপনি কি করে দিলেন? যুদ্ধে যখন গোলাগুলি হবে, আপনি এখন এটা জিনিস বলেন, দেখেন তারাই বয়ান নিয়ে আসবে 2 দিন পর, পুলিশ হত্যা দিবস। যারা আওয়ামী লীগ বলতেছে কি 5ই আগস্ট পুলিশ হত্যা দিবস। জি। পুলিশ যেগুলো মারলো, সশস্ত্র বাহিনী নিরস্ত্রদের মারলো, আর সেটা আপনি বলে দিচ্ছেন কি আপনি পুলিশ হত্যা দিবস। আপনি যে সেনাবাহিনীকে হত্যা করলেন, যে সেনাবাহিনীকে নৃশংসভাবে যাদেরকে আনাম করলেন, যাদের সমস্ত অস্ত্রশস্ত্র ইন্ডিয়া নিয়ে চলে গেল, তখন আপনি কিছু বলতে পারলেন না। তাহলে আপনি কিভাবে বলেন যে আপনি 75 সাল পর্যন্ত স্বাধীনতা ছিল? আমি তো বলতেছি এটা যুদ্ধ। কারণ 16ই ডিসেম্বর তো সারেন্ডার করতে কার হাতে? ইন্ডিয়ার হাতে। এই 7ই নভেম্বর সিপাহী জনতা বিদ্রোহ করে ওই জেলের তালা ভেঙে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বের করে নিয়ে এসে ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করলেন, কিন্তু সেটাও আমরা ধরে রাখতে পারিনি।
জি কারণ মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদারতা দেখাতে গিয়ে তাকে জীবন দিতে হয়েছে এবং সেই জন্য জুলাইয়ের দরকার।